সুপ্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমার আজকের এই ভিডিওটি। শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের কম্পিটেন্সি 1 এর এক্সপিরিয়েন্স 1 এর পেজ 13 এর যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটি অত্যন্ত জটিল ভাষায় লেখা। তোমরা অনেকেই এই টেক্সটটি পড়তে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছো, টেক্সটটি পড়ে বুঝতে পারছো না। আমার আজকের এই ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে আশা করি। তাহলে শিক্ষার্থীরা, দেরি না করে শুরু করা যাক। টেক্সট 1. The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway for his mastery on the art of narrative demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. সাহিত্যে 1954 সালে নোবেল প্রাইজটি আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়েকে দেওয়া হয়েছিল তার উপন্যাস দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে তার গল্প বলার যে শৈলী প্রদর্শিত হয়েছে সেটির জন্য, এবং তার সমসাময়িক লেখার স্টাইলের উপর তার প্রভাবের জন্য তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। Unwilling to travel to Stockholm after two nearly fatal plane crashes, Hemingway asked John C. Cabot, the United States ambassador to Sweden at the time, to read his acceptance speech. Acceptance শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ। তো অ্যাকসেপ্টেন্স স্পিচ, যখনই কেউ কোনো ধরনের পুরস্কার পেয়ে থাকেন তখন সেই পুরস্কার গ্রহণ করে একটি অ্যাকসেপ্টেন্স স্পিচ দিয়ে থাকেন। আনউইলিং মানে হচ্ছে অনাগ্রহ। তো তিনি অনীহা বা অনাগ্রহ প্রকাশ করেছিলেন, কারণ হচ্ছে তার আগে কাছাকাছি সময়ের মধ্যে মারাত্মক দুটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। এই কারণে তিনি সেখানে যেতে অনীহা প্রকাশ করেছিলেন এবং সেখানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সি ক্যাবটকে তার অ্যাকসেপ্টেন্স স্পিচটি পাঠ করার জন্য তিনি বলেছিলেন। This acceptance speech is considered one of the best ever. তার এই বক্তব্যটিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তব্যগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। কনসিডার করা মানে হচ্ছে কোনো কিছু বিবেচনা করা। This is what he wrote. এখন আমরা আর্নেস্ট হেমিংওয়ের ভাষায় লেখা বক্তব্যটি পাঠ করব। তো শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আর্নেস্ট হেমিংওয়ে একজন নোবেল বিজয়ী লেখক ছিলেন। তো তার নিজের লেখা বক্তব্য বেশ জটিল ভাষার হবে, এতটুকু আমরা অনুমান করতেই পারি। তো আমরা মনোযোগ সহকারে পড়লে বা মনোযোগ সহকারে যদি তুমি শুনে থাকো, তাহলে আমার মনে হয় তোমার সকল কনফিউশন দূর হয়ে যাবে। তো আমরা শুরু করি তার স্পিচটি। Having no facility for speech making and no command of oratory nor any domination of rhetoric, I wish to thank the administrators of the Generosity for Alfred Nobel for this prize. শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটির মধ্যে বেশ কিছু অপরিচিত শব্দ রয়েছে। প্রথমত অরেটরি। অরেটরি শব্দের অর্থ হচ্ছে বাকপটুতা। বাকপটুতা মানে হচ্ছে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার গুণাবলী। ডমিনেশন শব্দের অর্থ হচ্ছে প্রভাব। রেটরিক মানে হচ্ছে অলংকার। আমরা যে রেটরিক ডিভাইস সম্পর্কে জেনেছি আমাদের কম্পিটেন্সি 5-এ, সেই রেটরিকের কথা এখানে বলা হয়েছে। রেটরিক মানে হচ্ছে লেখনীর অলংকার, সাহিত্যে ব্যবহৃত বিভিন্ন অলংকারের কথা তিনি বলেছেন। তো লেখক কতটা বিনম্র সেটা আমরা তার লেখার তার স্পিচের শুরুতেই বুঝতে পারছি। তিনি বলছেন, হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, বক্তব্য তৈরি করার গুণহীন বা বক্তব্য দেওয়ার ক্ষমতাহীন, and no command of oratory nor any domination of rhetoric, বাকপটুতার উপর দখলহীন এবং
অলংকার ব্যবহারের কোনো ধরনের যোগ্যতাহীন এই আমি wish to thank the administrators of the generosity of Alfred Nobel. আমি এই প্রশাসকদের যারা দায়িত্ব পেয়েছেন নোবেল প্রাইজ দেওয়ার তাদেরকে আমি ধন্যবাদ দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করছি of the generosity of Alfred Nobel. আলফ্রেড নোবেলের জেনারেসিটি শব্দের অর্থ হচ্ছে উদারতা। আলফ্রেড নোবেলের উদারতায় এই যে নোবেল প্রাইজ পুরস্কারটি আমাকে দেয়া হলো, এই পুরস্কার দেওয়ার জন্য কোন রকমের বক্তব্য তৈরি করার গুণহীন এবং অলংকার ব্যবহারে একেবারেই অপারদর্শী একজন ব্যক্তি আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি খুবই একটি জটিল সেন্টেন্স হয়ে গেল। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. Humility শব্দের অর্থ হচ্ছে নম্রতা। তো হিউমিলিটি শব্দটির অর্থ হচ্ছে নম্রতা। বোর্ড দেখা যায়? হিউমিলিটি শব্দের অর্থ হচ্ছে, তোমরা বুঝতে পারছো তো নাকি? মনোযোগ দিয়ে শুনছো তো? এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, আদার দেন উইথ। এই পুরোটার অর্থ হচ্ছে উইদাউট বা এক্সেপ্ট, বা বাংলায় হচ্ছে ব্যতীত বা ছাড়া। তো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটি এখানে উনি লিখেছেন সেটা হচ্ছে নো রাইটার হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। এই সেন্টেন্সের মেইন ক্লজটিকে যদি আমরা আলাদা করি তাহলে সেন্টেন্সটি হবে এই রকম, নো রাইটার ক্যান accept this other than with humility. তো এখানে হিউমিলিটি অর্থ দেখতে পেলে নম্রতা, আদার দেন উইথ হচ্ছে ছাড়া। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে নো রাইটার, নেই কোনো লেখক, মানে এমন কোনো লেখক নেই যে গ্রহণ করতে পারে, এমন কোনো লেখক নেই যে গ্রহণ করতে পারে দিস, মানে এই অ্যাওয়ার্ডটি, দিসও হতে পারে এখানে, মানে ইটও হতে পারে, এই পুরস্কারটি। এমন কোনো লেখক নেই যে এই পুরস্কারটি গ্রহণ করতে পারে কি ছাড়া? নম্রতা ছাড়া। নো রাইটার ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। এমন কোনো লেখক নেই যে এই পুরস্কারটি নম্রতা ছাড়া গ্রহণ করতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে সকল রাইটারই এই পুরস্কারটি গ্রহণ করতে হবে কিসের সাথে? নম্রতার সাথে। এখন এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি যুক্ত আছে নো রাইটারের পরে, সেটি হচ্ছে হু নোজ দ্য গ্রেট রাইটার্স who did not receive the prize. এই হু হচ্ছে, হু তো রিলেটিভ প্রোনাউন, তোমরা সবাই জানো সেক্ষেত্রে হু একটি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটি নো রাইটারকে বোঝাচ্ছে, কিন্তু এই রিলেটিভ প্রোনাউনটি আবার
দ্য গ্রেট রাইটার্সদেরকে বোঝাচ্ছে। তাহলে অর্থটি হচ্ছে হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ, সেই মহান লেখকরা, সেই মহান লেখকগণ যারা ডিড নট রিসিভ দ্য প্রাইজ, যারা এই পুরস্কার গ্রহণ করেননি, মানে যারা এই পুরস্কারটি পাননি। এই কথাটির অর্থ হচ্ছে এই নোবেল প্রাইজটি পাননি এমন মহান লেখকদের সম্পর্কে জ্ঞাত, এমন মহান লেখকদের সম্পর্কে জ্ঞাত বা এমন মহান লেখকদের সম্পর্কে অবগত কোন লেখকই এই পুরস্কারটি নম্রতা ছাড়া গ্রহণ করতে পারবে না। মানে হচ্ছে সেই মহান লেখকগণ যারা নোবেল প্রাইজ জেতেননি তাদের সম্পর্কে অবগত কোন লেখকই এই পুরস্কারটি যথাযথ নম্রতা ছাড়া গ্রহণ করতে পারবেন না বা গ্রহণ করতে পারেন না। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. এই পুরস্কারটি পাননি এমন মহান লেখকদের সম্পর্কে অবগত কোন লেখকই এই পুরস্কারটি যথাযথ নম্রতা ছাড়া গ্রহণ করতে পারেন না। There is no need to list these writers. তারপরে লেখক বলছেন এই ধরনের মহান লেখকদের তালিকা তৈরি করার কোনো প্রয়োজন নেই। Everyone here may make his own list according to his knowledge and conscience. এখানে উপস্থিত প্রত্যেকেই তার নিজস্ব জ্ঞান এবং বিবেক অনুযায়ী সেই সকল মহান রাইটারদের তালিকা তৈরি করতে পারবেন যারা নোবেল প্রাইজ জিতেননি। তাহলে এই প্যারাগ্রাফটিতে লেখক তার সমসাময়িক বা তার অগ্রজ মহান সকল লেখকদেরকে সম্মান প্রদর্শন করেছেন। It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. এটা আমার জন্য একেবারেই অসম্ভব ছিল আমার দেশের রাষ্ট্রদূতকে এই দাবি জানানো যে তিনি একজন লেখকের লেখা চিঠি বক্তব্য পাঠ করবেন যেখানে লেখক সম্পূর্ণ তার মনের কথাগুলোই বলেছেন। আসলে লেখক বলতে চাচ্ছেন এখানে একজন অ্যাম্বাসেডরের সঙ্গে তো প্রত্যেকে একটা ফর্মাল রিলেশন থাকে, তো লেখক তো এখানে তার মনের কথা বলছেন সম্পূর্ণ ইনফর্মাল। তো একটি ইনফর্মাল রাইটিং পাঠ করার জন্য তিনি একজন ফর্মাল অথরিটিকে অনুরোধ করছেন। তো এই জিনিসটা তিনি এখানে উপস্থাপন করার মাধ্যমে তিনি তার অ্যাম্বাসেডরের প্রতিও একটি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। Things may not be immediately discernible in what a man writes, and in this sometimes he is fortunate, but eventually they are quite clear, and by these and the degree of alchemy that he possesses, he will endure or be forgotten. এটাও একটি জটিল সেন্টেন্স। Things may not be immediately discernible in what a man writes. শব্দের অর্থ হচ্ছে বোধগম্য, আন্ডারস্ট্যান্ডেবল, কনসিভেবল, পারসিভেবল। মানে হচ্ছে ইমিডিয়েটলি কোনো একটি বিষয় বা তৎক্ষণাৎ কোনো একটি ব্যাপার তৎক্ষণাৎ ভাবে বোধগম্য নাও হতে পারে। মানে একজন লেখক বা একজন ব্যক্তি কি লেখেন সেটি তাৎক্ষণিকভাবে বোধগম্য নাও হতে পারে। সেই ক্ষেত্রে মাঝে মাঝে যদি তিনি ভাগ্যবান হয়ে থাকেন পরবর্তীতে তার সেই লেখাটি পরিষ্কার হয়ে যায় এবং তার রচনা শৈলীর মধ্যে যে আলকেমি রয়েছে, আলকেমি মানে হচ্ছে রসায়ন, মানে তার যে অলংকার ব্যবহারের যে জ্ঞান রয়েছে সেটি হতে পারে মানুষ সহ্য করে যায় অথবা মানুষ সেটিকে ভুলে যায়। এখানে লেখক বলতে চাচ্ছেন যে সকল লেখকের লেখাই কারো কারো লেখা মানুষ জনপ্রিয়তা দিয়ে থাকে, আবার কারো কারো লেখা মানুষ একেবারেই ভুলে যায়, জনপ্রিয়তা পায় না। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ আ লোনলি লাইফ। এবার লেখক রাইটার হিসেবে তার জীবন সম্পর্কে বলতে চাচ্ছেন।
লেখকের জীবনটি একটি একাকিত্বের জীবন। Organizations for writers palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. Organizations for writers, লেখকদের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব রয়েছে যেখানে লেখকরা পরস্পরকে সঙ্গ দিয়ে থাকেন, তাদের একাকিত্ব দূর করার কাজ করে থাকেন। তো লেখক বলছেন যে এই বিভিন্ন সংস্থা কি করতে পারে, রাইটারের একাকিত্বকে পেলিয়েট করতে পারে। পেলিয়েট করা মানে হচ্ছে দূর করা, উপশম করা, কোন রোগকে উপশম করে দেওয়া। মানে হচ্ছে রাইটার এখানে বলছেন একজন লেখকের একাকিত্বকে দূর করার জন্য বিভিন্ন সংস্থা রয়েছে, তারপরও আমার সন্দেহ, আমার সন্দেহ হচ্ছে ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং, আমার সন্দেহ হচ্ছে সেই সংস্থাগুলো লেখকের লেখনীকে উন্নত করার সামর্থ্য রাখে কিনা। He grows in public stature as he shares his loneliness and often his work deteriorates. He grows in public stature. Stature মানে হচ্ছে উচ্চতা বা লেভেল, মানে জনমনে তার উচ্চতা বৃদ্ধি পায়, গ্রো করে যতই তিনি তার একাকিত্বকে ঝেড়ে ফেলেন লেখার মধ্য দিয়ে। আবার অনেক সময় তার জনপ্রিয়তা পেতে গিয়ে তার ওয়ার্ক, তার যে কাজ, সেই কাজ ডিটারিওরেট করে। ডিটারিওরেট করা মানে অবস্থার অবনতি ঘটা, অমরত্বের। For he does his work alone, and if he is a good enough writer, he must face eternity or the lack of it each day. লেখক এখানে বলছেন ফর, কারণ লেখককে তার কাজটি একাকিত্বে করতে হয়। And if he is a good enough writer, যদি তিনি যথেষ্ট ভালো একজন লেখক হয়ে থাকেন, he must face eternity. Eternity মানে হচ্ছে মহাকাল, মানে মৃত্যুর পরের জীবন। এখানে তো মৃত্যুর পরের জীবন বোঝায়নি, এখানে বুঝিয়েছে each day, প্রতিদিনই একজন লেখক হয় অনুভব করেন অথবা অভাব অনুভব করেন। For a true writer, each book should be a new beginning where he tries again for something that is beyond attainment. একজন প্রকৃত লেখকের জন্য প্রতিটা বই হওয়া উচিত একটি নতুন শুরু, যেখানে তিনি এমন কিছু চেষ্টা করবেন যেটা বিয়ন্ড অ্যাটেইনমেন্ট, অর্জন করার বাইরে, মানে মানুষের সাধ্যের বাইরে এমন কিছু তিনি অর্জন করার চেষ্টা করবেন প্রতিটি নতুন লেখায়। He should always try for something that has never been done or that others have tried and failed. একজন লেখকের এমন কিছু চেষ্টা করা উচিত যেটা আগে কখনো কোনো লেখক করতে পারেননি, অথবা অন্যান্য অনেকেই চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন, এমন কিছু তার প্রতিদিন বা তার লেখার মধ্যে তার করা উচিত। Then sometimes with great luck he will succeed. তারপরে গিয়ে মাঝে মাঝে বা কখনো কখনো যদি তার ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে সে সফল হয়। আসলে লেখক এই প্যারাগ্রাফের মধ্যে একজন লেখকের কাজকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, একজন লেখককে কতটুকু ইউনিক হতে হয়, মানে কতটুকু ব্যতিক্রম হতে হয় তার লেখার মধ্য দিয়ে, এই জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। লেখক বলতে চাচ্ছেন যে লেখার কাজটি কতটা জটিল, সফল হওয়ার চান্স যে কতটা কম, সেটা তিনি এখানে উপস্থাপন করেছেন। How simple the writing of literature would be if it were only necessary to write in another way what has been well written. এবার লেখক একটু মজা করে বলেছেন how simple the writing of literature would be, সাহিত্যে লেখালেখির কাজটি কতটাই সহজ হতো যদি শুধুমাত্র ভালো কোনো লেখাকে একটু ভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লিখলেই হতো। If it were only necessary to write in another way what has been well written, মানে পূর্বে কোনো একটি ভালো লেখা বইকে যদি একটু ভিন্ন উপায়ে উপস্থাপন করলেই যদি সাহিত্যকর্ম হয়ে যেত তাহলে ব্যাপারটা খুবই সহজ হতো। তার মানে লেখক এখানে বলতে চাচ্ছেন সাহিত্যে কোনো ধরনের রিপিট করার বিষয়ে থাকলে সেটা আসলে ভালো নয়। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। তো লেখক বলতে চাচ্ছেন যে যদি পূর্বের কোনো ভালো লেখাকে পুনরাবৃত্তি করে লিখলে, একটু ভিন্নভাবে লিখলে যদি সাহিত্য হয়ে যেত তাহলে সাহিত্য কতটাই না সহজ হতো। আচ্ছা, it is because we have
had such great writers in the past that a writer is driven for out past where he can go out to where no one can help him. It is because we have had such great writers. এর কারণ হচ্ছে অতীতে আমাদের এমন মহান লেখকরা ছিলেন যারা একজন বর্তমানের লেখককে এমন একটা অবস্থায় ফেলে দেন না এই বর্তমানের লেখক অতীতের কোনো লেখা যেন পুনরাবৃত্তি না হয় সেটিও তিনি লক্ষ্য রাখতে হয় এবং এমন একটি পরিস্থিতিতে বর্তমান লেখককে পড়তে হয় যেখানে তাকে সাহায্য করার মতো কেউ থাকে না, where no one can help him। মানে একজন লেখককে তার লেখার যে থিম বা লেখার যে বিষয়বস্তু, লেখার যে কৌশল সবকিছু সম্পূর্ণভাবে তার নিজস্বতা দিয়ে করতে হয়। এখানে কোনোভাবেই পুনরাবৃত্তির সুযোগ নেই। তাকে একটু লেখায় অনুপ্রেরণা দেওয়ার জন্য কেউ থাকলেও থাকতে পারে, কিন্তু তাকে সাহায্য করে দিবে যে তুমি এইভাবে লেখো বা এইভাবে লেখো, এরকম সাহায্য করার মতো কেউই থাকে না। I have spoken too long for a writer। একজন লেখক হিসেবে আমি হয়তো অনেক বেশি বলে ফেললাম। তো লেখক এখানে উপসংহারের দিকে যাচ্ছেন, তাই উপসংহারে তিনি আবার বিনয়ী হওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন I have spoken too long for a writer। একজন লেখক হিসেবে আমি একটু বেশি বলে ফেললাম। A writer should write what he has to say and not speak it। এটা খুব চমৎকার একটি উপদেশমূলক বাণী তিনি লিখেছেন। তিনি বলছেন একজন লেখকের উচিত লিখে ফেলা যা সে বলতে চায়, বলে ফেলা নয়। মানে একজন লেখক তার মনে যা আছে সেটা বলবে না, সেটা সে লিখবে। অ্যাগেইন আই থ্যাংক ইউ। তারপরে তিনি তার স্পিচটি শেষ করলেন ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উপস্থিত সকলকে। শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা টেক্সটটি বুঝতে পেরেছো। এই টেক্সট থেকে তোমাদের অ্যাক্টিভিটি রয়েছে পেজ নাম্বার 15-এ। সেখানে 4টি কলাম রয়েছে। 4টি কলামের মধ্যে প্রথম কলামে রয়েছে একটি ফ্যাক্ট খুঁজে বের করতে হবে টেক্সট থেকে, অপিনিয়ন খুঁজে বের করতে হবে। The strategies you have used to separate facts and opinions। সেই ফ্যাক্ট এবং অপিনিয়নকে আলাদা করার জন্য তুমি কোন কৌশল অবলম্বন করেছো সেটি লিখতে হবে। এবং 4th কলামে লিখতে হবে how the writer's opinion influence your feelings opinion। কিভাবে লেখকের অপিনিয়ন তোমার অপিনিয়ন বা তোমার চিন্তা ভাবনাকে, থটসকে প্রভাবিত করেছে। শিক্ষার্থীরা, আমি আশা করব এখন তোমরা পেজ নাম্বার 15-এর অ্যাক্টিভিটি সহজেই সম্পাদন করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।